খুলনায় আদালতের সামনে গুলিতে 2 জন নিহত, অস্ত্র মামলায় হাজিরা দিয়ে ফিরছিলেন তারা। দেখলাম যে 2-3 জন লোক 2-3টা ফায়ার করলো আর ওই দিক চলে গেল মোটরসাইকেলে। গুলির আওয়াজ শুনে এখানে এসে দেখি যে দৌড় মেরে ওইখানে পড়ে গেছে আইল্যান্ডের পরে। কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত 3। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, আল্লাহ আইসিইউতে আছেন, আল্লাহ গুরুতর অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ওনাকে সম্পূর্ণরূপে তন্দুরুস্ত করে দিন আল্লাহ। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মসজিদ মন্দির গির্জায় দোয়া প্রার্থনা। সুস্থ হয়ে আবারও দেশ সেবায় ফিরবেন এমনটাই প্রত্যাশা বগুড়াবাসীর। সবাই আমাদের ম্যাডামের বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উনি অবস্থান করতেছেন, সেজন্য আমরা আজকে এই খতমে কোরআনের মাহফিলের আয়োজন করেছি। আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই সম্মিলিতভাবে দোয়া করবেন। 3 দফা দাবিতে প্রাথমিকের সহকারী শিক্ষকদের কর্মবিরতি। বার্ষিক পরীক্ষা বিবেচনায় কর্মসূচি প্রত্যাহার করবেন শিক্ষকরা, আশা প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার। ঝালকাঠি 1 আসনে এখনো প্রার্থী দেয়নি বিএনপি, একাধিক মনোনয়ন প্রত্যাশীর দৌড়ঝাঁপ। জোটের শরিককে মনোনীত করা হলে সুবিধাজনক হবে না মন্তব্য জেলা কমিটির। কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর সড়ক যেন মৃত্যু ফাঁদ। চলতি বছরই 13 জনের প্রাণহানি, বেপরোয়া যান চলাচল আর সরু রাস্তাই কারণ। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে 2 জনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুর 12:15টার দিকে এই ঘটনা ঘটে। নিহত 2 জন হলেন খুলনা নগরের নতুন বাজার এলাকার হাসিব হাওলাদার ও বাগমারা এলাকার ফজলে রাব্বি রাজন। তারা একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন। মামলার হাজিরা দিতে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা খেতে দাঁড়িয়েছিলেন হাসিব ও রাজন। এ সময় 4 থেকে 5 জন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হাসিব রাজন। এরপর মৃত্যু নিশ্চিত করতে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে খুলনা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রথম দেখলাম যে গুলির আওয়াজ, তারপর ওই যে চাপাতে ওই দিকে কোপ দিয়েছে, দিয়ে ওরা মোটরসাইকেলে চলে গেছে। পাবলিক কেউ এর ভিতরে আগুচ্ছে না, তারপর যখন সবাই সামনে আগুইছে সেই সময় আমরা আগুইছি। সঙ্গে সঙ্গে এমনি আমরা এখানে কিছু লোকজন মিলে আমরা হসপিটালে নিয়ে যাই। পুলিশ বলছে নিহত 2 জন খুলনার একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্য। গত 28 মার্চ রাতে 4টি অস্ত্রসহ 10 জনকে গ্রেফতার করে সোনাডাঙ্গা থানা পুলিশ। এই 10 জনের মধ্যে 2 জন হাসিব ও রাজন। সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে এসেছিলেন তারা। হাসিবের বিরুদ্ধে 4টি ও রাজনের বিরুদ্ধে 6টি হত্যা ও অস্ত্র মামলা রয়েছে। দুজনই হচ্ছে খুলনার একটা শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য। তাদের 2 জনের বিরুদ্ধে 6টা করে মামলা রয়েছে এবং তারা কিছুদিন আগে জামিনে বের হয়েছে এবং এই যে সন্ত্রাসী কর্মকাণ্ড সাথে তারা জড়িত, তাদেরই প্রতিদ্বন্দ্বীরা এরকম ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করতে পারি। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নেয়ার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। সেনসিটিভ জায়গায় এ ধরনের একটা ঘটনা আসলে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। বিষয়টা আমরা গুরুত্বের সাথেই দেখছি এবং সেই হিসেবেই আমাদের টিম অলরেডি কাজ শুরু করে দিয়েছে। সম্প্রতি ঘরের মধ্যে 2 শিশু ও তাদের নানিকে হত্যা করা হয়। এরপর আদালতের সামনেই জনসম্মুখে 2 জনকে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর আমার ভাই কি করে না করে তা আমি ওই বিষয় নিয়ে জিজ্ঞাসা করি না। সে আমার বড় ভাই, তার মতন সে চলাফেরা করে। বর্তমানে যে খুলনা শহরের যে অবস্থা, আমি মনে করি ভাই এর জন্য আইন শৃঙ্খলা বাহিনী হলো এর দায়ী। কারণ এই যে খুলনার যে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ যারা আছে, এদেরকে আমাদের পুলিশ প্রশাসন দেখেও না দেখার ভান করতেছে। দ্রুত এসব অপরাধীদের আইনের আওতায় এনে শান্তি ফিরিয়ে আনার তাগিদ নগরবাসীর। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, আমরা এই বিষয়ে আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, আদালতের সামনে এমন ঘটনা, জড়িত কাউকে চিহ্নিত করা গেছে কিনা, পুলিশ কি বলছে এ ব্যাপারে? হতবাক করেছে যারা নিহত হয়েছে তাদের
পরিবারের স্বজনদের। এবং এ পর্যন্ত পুলিশ সর্বশেষ আমাদেরকে যেটি বলেছে যে এই ঘটনার সাথে তারা জড়িত তাদের কাউকে এখনো পর্যন্ত শনাক্ত করতে পারেনি। তবে এটুকুন বলেছেন যে পুলিশের বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্যরা তারা মাঠে নেমে এসে কাজ করছে, দ্রুত সময়ের মধ্যে হয়তোবা এর একটা ভালো ফলাফল পাওয়া যেতে পারে। অপরদিকে যে দুজন মারা গিয়েছে হাসিব এবং রাজন, তাদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এটি পোস্টমর্টম সেটি আসলে আজকে সম্ভব নয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। সকালে নাগাদ হতে পারে এবং কিছু সময় আগে সেই মরদেহ দুটি যে ফ্রিজিং ব্যবস্থা আছে সেখানে সংরক্ষণ করা হয়েছে। আমাদের সামনেই আমরা দেখেছি যে বা পাশটি আমরা এখন দেখাচ্ছি, সেটাই হচ্ছে লাশ রাখার জন্য ফ্রিজিংয়ের ঘর, সেখানে রাখা হয়েছে। আগামীকাল ময়না তদন্ত সম্পন্নর পরেই পরিবার পরিজনের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হবে। আমরা হাসিব এবং রাজনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে যে আদালত চত্বর হচ্ছে একটি নিরাপদ বিস্তৃত জায়গা, যেখানে পুলিশ থাকে, যেখানে শত শত লোক থাকে প্রতিদিন, যারা মামলার বাদী বিবাদী, মামলা প্রক্রিয়ার সাথে জড়িত এবং আইনজীবী তারা থাকে। এবং সামনের যে সড়কটিতে প্রধান ফটকের সামনে, সেটি আসলে একটি জনকীর্ণ সড়ক এবং যে সময়টা হত্যা হয়েছে তখন শত শত লোক সেখানে অবস্থান করে। সেই লোকজনের সামনে প্রকাশ্য দিবালোকে এমন হত্যাকাণ্ডে আসলে মানুষকে ভাবিয়ে তুলেছে। তারপরে পরিবার পরিজন তারা দাবি করেছে দুটোর সময়ের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর সঙ্গে কারা জড়িত এবং কেনই হত্যাকাণ্ডটি উদ্ঘাটন করবে, একই সাথে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের দুটোর সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। লোপা প্রবীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মাত্র 16 শতক জমি নিয়ে শরিকদের মধ্যে বিরোধ, আর সেই বিরোধেই প্রাণ গেল 3 জনের। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। আহত 5 জন হাসপাতালে চিকিৎসাধীন। সকালে এক পক্ষ বিরোধপূর্ণ জমির দখল নিতে গেলে বাধে সংঘর্ষ। এই ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। জমি নিয়ে বিরোধের জেরে সকালে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ছিলাখানা গ্রাম। দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। স্থানীয়রা জানায় প্রায় 1 বছর আগে যৌথভাবে 16 শতক জমি কেনেন 2 ভাই মানিকুল্লাহ ও নূর মোহাম্মদ এবং তাদের চাচাতো ভাই আলতাফ হোসেন ও আজিজার রহমান। এরপর জমিটি দখলে নেন মানিক ও নূর। এ নিয়ে শরিকদের মধ্যে দেখা দেয় বিরোধ। কয়েকবার সালিশ বসলেও সমাধান হয়নি। আলতাফ ও আজিজার জমির দখল নিতে গেলে সংঘর্ষ বাধে দুপক্ষের মধ্যে। 16 শতক জমি এটাকে কেন্দ্র করিয়া চাচাতো জ্যাঠাতো ভাই মানে আপন ভাই, এটাকে কেন্দ্র করি আজকে 16 শতকের মধ্যে 4 জন কিনে নিচ্ছে, 4 ভাই কিনে নেওয়ার পরে 2 ভাই 8 শতক দখল করে নিচ্ছে। দখল করে আর দেয় না, এনে বাড়িতে মারবে, বাড়িতে মারামারি করবে না, মারামারি করবে। সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান মানিকুল্লার ছেলে এরশাদুল হক ও খালেদ হোসেনের স্ত্রী কুলসুম বেগম। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আলতাফ হোসেনের। আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। শাবল কুসা মেলা কিছু জিনিস দিয়ে বেটার এখানে ঘুরে ঘুরেছে, কলজে এখানে হাইছে। এরশাদ আরেকজন কুলসুম মহিলা, আলতাফ হোসেন। এক পক্ষের 2 জন আর এক পক্ষের 1 জন। সংঘর্ষে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের এখানে এজাহার এখনো পাইনি। আমরা 2 পক্ষের সাথেই কথা বলছি, এজাহার অতি সত্বর আমরা নিয়ে মামলা রুজু করে দেব। আর এই ঘটনাকে কেন্দ্র করে মোফাজ্জল নামে একজন আটক রয়েছে। সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি থমথমে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ব্যাপারে আমরা আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, সংঘর্ষের পরে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? কোনো মামলা হয়েছে কিনা এই ব্যাপারে? লোপা, আপনি যেমনটি বলছিলেন, আসলে সকালবেলা সংঘর্ষ হওয়ার পর উভয় পক্ষের 3 জন নিহত হয়েছে। আলতাফ গঙ্গের মধ্যে আলতাফ নিজেই এককভাবে মারা গিয়েছেন, আর নূর মোহাম্মদের পক্ষের তার বোন এবং ভাতিজা ছেলে এরশাদুল, এই 2 জন মারা
মারা গিয়েছে। আর আহত রয়েছে 5 জন, তাদের মধ্যে কুড়িগ্রাম মেডিকেল কলেজে 4 জন, আর রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে মুমূর্ষু অবস্থায় 1 জনকে। আর বর্তমানে যদি বলি তাহলে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এইখানটায় আমি দৃশ্য যদি দেখাতে চাই, আমার দৃশ্য দেখবেন একদিকে পাকা টিন শেড ঘর আর দিকে টিন শেড। এই জায়গাটায় সামান্য প্রায় 60 থেকে 70 গজ দূরত্ব, এর মধ্যেই মূলত তাদের বাড়ি, আত্মীয় স্বজন তারা নিজেরাই। এর পাশেই 16 শতক জমিকে ক্রয় করে এবং দখলকে কেন্দ্র করে আজকের এই মর্মান্তিক ঘটনাটা ঘটেছে। স্থানীয়রা অনেকবার সালিশ করলেও সেটা সুরাহা হয়নি, যার কারণে আজকে হৃদয় বিদারক এই ঘটনাটা। তবে পুলিশের সঙ্গে আমি কথা বলেছি, নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রেজাউল করিম রেজা, উনি বলেছেন যে এখন পর্যন্ত মামলা হয়নি, তবে আইন শৃঙ্খলার যে পরিস্থিতিটা রয়েছে সেটা পুলিশের পুরোপুরি নিয়ন্ত্রণে। পুলিশ সুপার সহ সিআইডি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করছেন। লোপা। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। 4 দিন ধরে নিবিড় পর্যবেক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও নেই পুরোপুরি স্বস্তি। তার রোগমুক্তি কামনায় দেশ জুড়ে চলছে দোয়া প্রার্থনা। মসজিদ, মন্দির, গির্জায় একসাথে চলছে তার সুস্থতা কামনা। মানবিকতার জায়গা থেকেই সাধারণ মানুষ আশা করছেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন তিনি। ভিন্ন পথ, ভিন্ন মত, সবার একটাই প্রত্যাশা খালেদা জিয়ার রোগমুক্তি। শহর থেকে গ্রাম, মসজিদে মিলাদ, মন্দিরে প্রদীপ, ঘরে ঘরে প্রার্থনা। হৃদযন্ত্র ও ফুসফুসের সংক্রমণের কারণে সৃষ্ট জটিলতায় বিএনপি চেয়ারপারসনকে 4 দিন ধরে রাখা হয়েছে নিবিড় পর্যবেক্ষণে। রাজনৈতিক মতপার্থক্য পেছনে ঠেলে সবাই এখন তার সুস্থতার খবরে। কেউ কোরআন খতম দিচ্ছেন, কেউ করছেন মিলাদ মোনাজাত। অপরদিকে সনাতন সম্প্রদায়ের পূজাস্থলে ঘণ্টার ধ্বনি, প্রদীপ জ্বালিয়ে চলছে অসুস্থ খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার আশু রোগ মুক্তি কামনার জন্য আমরা আজ বিশেষ প্রার্থনার আয়োজন করেছি। তারা কেউ কেউ বসে বসে নামাজ পড়ছেন, কেউ কেউ কোরআন তেলাওয়াত করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে প্রার্থনার ঢেউ। অসংখ্য মানুষের স্ট্যাটাস, ভিডিও বার্তা এবং পোস্টে একটাই আবেদন, খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও ফিরে আসুক স্বাভাবিক জীবনে। এদেশ থেকে প্যারালয় মুক্তি দিয়ে বিদায় দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু সে জনগণের আমাদের মুখের দিকে তাকিয়ে আমাদের মাতা এদেশ থেকে পালায়নি। সারা বাংলাদেশের মানুষ, 18 কোটি মানুষ আমরা সুখাহত। খালেদা জিয়া রোগ মুক্তিতে তার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের হাসানপুর ঈদগাহ ময়দানে খতমে শিফা অনুষ্ঠিত হয়। এ সময় কোরআন খতম করেন এলাকার আলেমরা, পরবর্তীতে মোনাজাত করেন তারা। ফেনীর মেয়ে খালেদা, গর্বমতের আলাদা। এই নিয়ে যেন এবং খালেদা জিকে নিয়ে আমরা বেঁচে থাকতে পারি। আমাদের বিশ্বাস আল্লাহর রহমতে উনি আবার আমাদের মধ্যে ফিরে আসবেন। দোয়া হয়েছে তার নিজ জেলা দিনাজপুরেও। জেল রোড দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে নেতাকর্মীরা নেত্রীর রোগ মুক্তি কামনা করেন। নামের জন্য যে ব্যথিত, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা চোখের অশ্রু দিয়ে বোঝানো যায় যে একজন নেত্রীকে কতটুকু মানুষ ভালোবাসে। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে দিনাজপুরের মাটিতে নির্বাচন করার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা যেন বাস্তবায়ন করতে পারে। খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুমিল্লায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল হয়েছে। সকাল থেকে লাঙ্গলকোট ও লালমাই উপজেলায় বিভিন্ন স্থানে চলে এই আয়োজন। আমাদের দেশবাসীর কাছে আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই সম্মিলিতভাবে দোয়া করবেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উনি অবস্থান করতেছেন, সেজন্য আমরা আজকে এই খতমে কোরআনের মাহফিলের আয়োজন করেছি। এছাড়া বরিশাল, জামালপুর, ময়মনসিংহ, সিলেট সহ আরও বিভিন্ন জেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া হয়েছে। জারিন অর্নি, যমুনা নিউজ। পরিবারের কেউ গুরুতর অসুস্থ হলে উদ্বেগ আর স্রষ্টার কাছে যেমন প্রার্থনা করে মানুষ, বগুড়ার পুত্রবধূ খ্যাত খালেদা জিয়ার জন্য অঞ্চলবাসীর একই অনুভূতি। তাদের ভোটে নির্বাচিত খালেদা জিয়া দেশে 3 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। গর্বের ব্যাটার বউয়ের এমন সংকটাপন্ন অবস্থায়
পরিবারের মতোই সমব্যথী বগুড়াবাসী। শ্বশুরবাড়ি এবং নিজ নির্বাচনী এলাকা বগুড়ার সবখানে এখন বেগম জিয়ার সুস্থতা কামনায় চলছে আন্তরিক প্রার্থনা। 1960 সালে দিনাজপুরের মেয়ে খালেদা খানম পুতুল বউ হয়ে আসেন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের এই বাড়িতে। স্বামী জিয়াউর রহমান তখন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন। 1981 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হলে আটপৌরে গৃহবধূ বেগম জিয়াকে দেশ ও দলের ক্রান্তিলগ্নে হাল ধরতে হয় বিএনপির। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন সংগঠিত করে 80 ও 90 দশকের সন্ধিক্ষণে আস্থাশীল জাতীয় নেতায় পরিণত হন তিনি। 1991 সালে বগুড়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হবার পর দেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন খালেদা জিয়া। পরে আরও 2 মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বগুড়ার পুত্রবধূ। তার শারীরিক সংকটময় অবস্থা তাই উদ্বেগ আর মনোকষ্টের কারণ হয়ে উঠেছে এই অঞ্চলের সাধারণ মানুষেরও। আল্লাহ তাআলা তাকে শিফা দান করুক, খুবই দ্রুত সুস্থ কামনা করছি। জনগণের স্বার্থ, দেশের স্বার্থকে বিবেচনা করে তার জীবনকে সে উৎসর্গ করেছে। সে যে একজন, যেটাকে বলবো যে আলোক বিয়েরা টর্চ লাইট আমাদের জাতির জন্য, সেটা সমগ্র বাংলাদেশের জন্য। তিনি কোনো দলের এখন ভাবা যাবে না। তার জন্য আমরা দোয়া করি যেন দ্রুত উনি আমাদের মাঝে আবারও ফিরে আসে। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর গত 43 বছর ধরে বিএনপির হাল ধরে ইস্পাতসম নেতৃত্ব দেয়া নেতার শারীরিক এমন অসুস্থতায় উদ্বিগ্ন স্থানীয় বিএনপি নেতারাও। আওয়ামী শাসনামলে 15 বছর ধরে নানামুখী নিপীড়নের মুখেও দেশের স্বার্থে আপোষহীন থাকা নেত্রীর কথা বলতে গিয়ে তাই অশ্রুসজল হয়ে পড়েন অনেকেই। মার উপস্থিতিতে আমাদের মহান নেতা আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে, এটুকু আমরা প্রত্যাশা করছি। এটাই যেন আল্লাহ পাক আমাদের এই দাবি পূরণ করে, এটুকুই। আজকে অসুস্থ, আমরা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি, আপনারা সকলে তার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। এটাই আমি দেশবাসীকে এই মুহূর্তে সবার কাছে আহ্বান জানাবো। 90-এর গণ অভ্যুত্থানে রাজপথে থেকে আর 24-এর গণ অভ্যুত্থানে কারাবন্দি থেকেও সমান স্পিরিট ও ঐক্যের প্রতীক হয়ে থাকা খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও ফিরবেন রাজনীতিতে জেলা জুড়ে শুক্রবার থেকেই চলছে প্রার্থনা। প্রিয় নেত্রীর সুস্থতায় কেউ রাখছেন রোজা, কেউ করছেন মানত। বগুড়ার প্রতিটি মানুষ খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, রোজা রাখছেন, মানত করছেন যে আমাদের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ পাক তাকে যেন সুস্থ করে নিয়ে আসেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 7 আসন থেকে বেগম জিয়াকে আবারও মনোনয়ন দিয়েছে বিএনপি। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। 11তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ 3 দফা দাবিতে বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকাল থেকে রাজশাহীতে প্রাথমিকের পাঠদান বন্ধ রাখেন শিক্ষকরা। আগামীকাল থেকে বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও দাবি বাস্তবায়ন না হলে পরীক্ষায় অংশ না নেয়ার ঘোষণা দেন তারা। এর ফলে অনিশ্চয়তার মুখে পড়েছে রাজশাহী নগরী ও 9টি উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। এদিকে খুলনায় খাতা কলমে কর্মবিরতি পালন করলেও পরীক্ষার বিষয় বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। তাদের 3 দফা দাবিগুলো হচ্ছে বেতন স্কেল 11তম গ্রেডে উন্নীতকরণ, 10ম ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি দেওয়ার দাবি। প্রাথমিক শিক্ষকদের দাবি পূরণের চেষ্টা চলছে, আশা করা যাচ্ছে তারা কর্মসূচি স্থগিত করবেন। ভোলায় এমনটাই বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। দুপুরে মনপুরা উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রাথমিকের সহকারী শিক্ষকরা অনেকদিন ধরেই আন্দোলন করে আসছেন। সরকার শিক্ষকদের দাবি পূরণের চেষ্টা করে যাচ্ছে। বার্ষিক পরীক্ষার কথা চিন্তা করে শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি স্থগিত করবেন বলে আশাবাদ জানান তিনি। নন অফিসিয়ালি কথাবার্তার মধ্যে মোটামুটি নিশ্চিত হচ্ছে যে শিক্ষকদের দাবিটা বাস্তবায়িত হবে।
11তম গ্রেডের বাস্তবায়িত হবে। সেই ক্ষেত্রে আমি আশা করি তারা তাদের কর্মসূচি স্থগিত করবেন, কারণ আমাদের বার্ষিক পরীক্ষা, সেই পরীক্ষাতে ছাত্রদের স্বার্থটাকে হুমকির মুখে ফেলানো ঠিক না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দেশের 237 আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও ঝালকাঠি 1 আসনে প্রার্থী চূড়ান্ত হয়নি। এই আসনে কে পাবে দলের মনোনয়ন, এমন প্রশ্ন নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে। এরই মধ্যে একাধিক মনোনয়ন প্রত্যাশী প্রচারণা শুরু করেছেন। আসনটিতে ধানের শীষের প্রার্থী হলে সাফল্যের বিষয়ে আশাবাদী নেতাকর্মীরা। রাজাপুর কাঠালিয়া উপজেলার 12টি ইউনিয়ন নিয়ে গঠিত ঝালকাঠি 1 সম্প্রতি 237টি আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা করা হলেও এখনও ফাঁকা রয়েছে এই আসনটি। স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে কে পাবে এই আসনের মনোনয়ন। নেতাকর্মীরা বলছেন 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচন এবং 2008, 18 এবং 24-এর নির্বাচনে আওয়ামী লীগের দখলে ছিল আসনটি। তবে পঞ্চম ও অষ্টম সংসদ নির্বাচনে আসনটির প্রতিনিধিত্ব করে বিএনপি। এবার ধানের শীষে প্রার্থী দেয়া হলে বিজয়ের বিষয়ে আশাবাদী স্থানীয় নেতাকর্মীরা। 1991 থেকে 2001 সাল পর্যন্ত যত জাতীয় নির্বাচন হয়েছে সব নির্বাচনে সেলিম ভাই সম্মুখ সারি যোদ্ধা হইয়া নির্বাচন পরিচালনা করছেন। ইনশাআল্লাহ রাজাপুর কাঠালিয়ার মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থী হিসেবে গোলাম আজম সৈকতকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। বিএনপি রাজপথে যারা ছিল তাদেরকে যদি ওই আসনটা না দেওয়া হয়, জোটের যে প্রার্থীর কথা শুনি মোস্তাফিজুর রহমান ইরান, আমার মনে হয় তিনি ওই আসনে হইতে পারবেন। মনোনয়ন পেতে দিনরাত এলাকা চষে বেড়াচ্ছেন 6 মনোনয়ন প্রত্যাশী। কেন্দ্রের নজরে আসতে তুলে ধরছেন দলের দুঃসময়ে তাদের ভূমিকা আর ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমরা নেতাকে বলেছি আপনি মনোনয়ন তাকেই দিবেন যারা বিগত 17 বছরে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন। আমাদের এখানে মানুষের গত 17 বছরের প্রতীক্ষা, এবং এখানে যারা আগে ধানের শীষের প্রার্থী হিসাবে ছিলেন তারাও দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা বেইমানি করে মির্জাপুরি করে অন্য দলে যোগ দিয়েছে। এই আন্দোলন সংগ্রামের দীর্ঘক্ষণ আমার যে অবদান এবং আমি যে এই দলের পক্ষে দেশের পক্ষে যে কাজগুলি করেছি এটা বিবেচনা করে দল আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় দলের রাজাপুর কাঠালিয়া ঝালকাঠি 1-এ মনোনয়ন দিবেন বলে আমি আশা করছি। এই আসনে ধানের শীষকে পাশ কাটিয়ে জোটের কোনো প্রার্থীকে মনোনীত করা হলে সেটি সুবিধাজনক হবে না বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। ধানের শীষ না করে একটু অসুবিধা তো হবেই। ধানের শীষ মার্কা না থাকলে শুধু ঝালকাঠি 1 আসনে না, সারা বাংলাদেশে অসুবিধা হবে কিছু মানুষ। বিএনপি মানে ধানের শীষ। ঝালকাঠি 1 আসনে ভোটার সংখ্যা 2,24,172 জন। জারিন অর্নি, যমুনা নিউজ। কুড়িগ্রামে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। শুধু একটি সড়কেই চলতি বছর 13 জনের প্রাণ গেছে। জেলায় 63টি সড়ক দুর্ঘটনায় হয়েছে 59 জনের প্রাণহানি। স্থানীয়দের অভিযোগ, যানবাহনের বেপরোয়া চলাচলের কারণেই বাড়ছে মৃত্যুর মিছিল। এদিকে সংশ্লিষ্টরা বলছেন প্রয়োজনের তুলনায় রাস্তার প্রশস্ততা কম থাকায় ঘটছে দুর্ঘটনা। দেখতে স্বাভাবিক মনে হলেও এই পথ যেন সাক্ষাৎ মরণ ফাঁদ। কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর সড়ক। জেলার বিভিন্ন স্থান থেকে স্থলবন্দরে প্রতিদিনে আসা যাওয়া করে শত শত যানবাহন। রাস্তার বিভিন্ন পয়েন্টে রয়েছে নির্দেশক, তবুও দুর্ঘটনা কমছে না কোনোভাবেই। অবস্থা এমন, এখন এই পথে যাতায়াত করতে আতঙ্কে থাকেন যাত্রীরা। ভয় করে মনে হলো কোহান যে খেরা অ্যাক্সিডেন্ট হয়, এমনি তো ভয় অ্যাক্সিডেন্ট হইতেছি, দিনকে দিন অ্যাক্সিডেন্ট হইতেছি। স্কুলে বাচ্চা কাচ্চা এবং আমরা মানুষগুলো চলাফিরে বাচ্চা নিয়ে আগায় যাইতে বা আসতে সমস্যা। এখানে গাড়ি কোনো জায়গায় কোনো বিট নাই। স্থানীয়রা বলছেন বেপরোয়া ড্রাইভিংয়ের কারণেই সড়কে ঝরছে প্রাণ। চলতি বছর এই সড়কে প্রাণ গেছে 13 জনের। 2 বছরের দুর্ঘটনায় নিহত হয়েছেন 21 জন। গাড়ি এত স্পিডে চালায়, ব্রেক করতে গেলে গাড়ি উল্টে যায়, দেখা যায় ড্রাইভারও মারা যায়, পথচারীও মারা যায়। গাড়ি চালালে হ্যান্ডেল জাগার পরে গাড়ি কন্ট্রোল করা যায় না। প্রতি মাসে নাহলে 2-3 অ্যাক্সিডেন্ট হয়, 2 জন 3 জন 4 জন লোক করে মারা যায়। সংশ্লিষ্টরা বলছেন প্রয়োজনের তুলনায় সড়ক কম প্রশস্ত হওয়ায় ঘটছে দুর্ঘটনা। দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস সড়ক বিভাগের। রাস্তাগুলো প্রসারিত না,
রাস্তাগুলো হলো সরু বা চিকন। ইনশিওর করতে হবে যে আমাদেরকে সবাইকে লাইসেন্সবিহীন যারা থাকবে তাদেরকে আটকাই দেওয়া, তাহলে আমাদের এই অ্যাক্সিডেন্টটা কম হবে। আমরা অনুসন্ধান করছি কোন জায়গাগুলোতে আসলে অধিক দুর্ঘটনা ঘটছে, এগুলো আমরা আমলে নিয়ে এখানে যদি ফুট ওভারব্রিজ যেখানে স্কুল আছে সেটি করা যায় কিনা সেটি আমরা বিবেচনায় নিচ্ছি। এক বছরে জেলায় সড়ক দুর্ঘটনা ঘটেছে 63টি, প্রাণ হারিয়েছেন 59 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। টাঙ্গাইলের সখীপুরে বাবাকে হত্যা মামলার রায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে সিনিয়র ও জেলা দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান এই রায় দেন। পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম জানান, গত বছরের 25 ফেব্রুয়ারি সখীপুরের দড়িপাড়া পশ্চিম এলাকায় পারিবারিক কলহের জেরে বাবা আব্দুস সামাদকে কুপিয়ে হত্যা করে ছেলে ওয়াহিদুজ্জামান। ঘটনার পরপরই পালিয়ে যায় সে। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি ওয়াহিদুজ্জামানকে 20,000 টাকা জরিমানাও করা হয়। 2 দিন ধরে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে আটকে আছে ভুটানগামী পণ্যবাহী ট্রাকের চালান। ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের অনুমতি পেলেই রওনা হবে ট্রান্সশিপমেন্টের এসব পণ্য। গেল বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর থেকে 6.5 টন ট্রাকের চালান ভুটানের উদ্দেশ্যে যাত্রা করে। এটি শুক্রবার ভোরে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে পৌঁছায়। ভারত হয়ে ভুটানে যাওয়ার কথা মালবাহী এই কন্টেইনারের, তবে এখনও ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষের অনুমতি মেলেনি। দেশটির স্থলবন্দর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এদিকে ট্রানজিট পেয়ে ব্যবসায়ীরা খুশি হলেও লালমনিরহাট থেকে বুড়িমারি জাতীয় মহাসড়কটি সরু হওয়ায় মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটছে। তাই এই সড়ক 4 লেন করার দাবি জানিয়েছে স্থানীয়রা। বুড়িমারি কাস্টমস আমাদের কাস্টমস আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন করেছি। ভুটান ইন্ডিয়ান কাস্টমসের কাছ থেকে এখনো রুট পারমিট পায় নাই। রুট পারমিট পাওয়া মাত্র আমরা আমাদের এই চালানটি খালাস প্রদান করব। বরগুনার আমতলী উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দিন ফকিরের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সকালে তিনি আমতলীতে পৌঁছালে ফুল দিয়ে বরণ করে নেন হাজারো নেতাকর্মী। এরপর আমতলী পৌর শহরের বিভিন্ন সড়কে আনন্দ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে মুক্ত মঞ্চের সভায় যোগ দেন তিনি। জালাল ফকির বলেন, একটি কুচক্রী মহলের চক্রান্তে দীর্ঘদিন বহিষ্কার ছিলেন তিনি। দলের সিদ্ধান্তেই তিনি আবারও দায়িত্বে ফিরে পেয়েছেন। সভা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও অসুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত হয়। গেল 24 নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিতে জালাল উদ্দিন ফকিরের আবেদনের পরিপ্রেক্ষিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়ার কথা জানানো হয়। যারা আজকে আমাকে এই গরিবী ষড়যন্ত্র করে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শেখ হাসিনার দোসরা যারা আজকে আমাকে দল থেকে এই দীর্ঘদিন পর্যন্ত বহিষ্কার করে রেখেছে, তারা এই দলকে ক্ষতি করেছে, তারা দলকে কোনো উপকার করতে পারেনি। লেটস ওয়ার্ক টুগেদার, লেটস বিল্ড দ্য কান্ট্রি টুগেদার শিরোনামে হয়ে গেল রান উইথ বেরোবি শিক্ষার্থী পরিষদ। সকাল 7টায় রংপুরের শহীদ আবু সাইদ চত্বর থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়। পরে নগরের শাপলা চত্বর পর্যন্ত গিয়ে আবারও একই স্থানে ফিরে যান অংশগ্রহণকারীরা। রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পরিষদের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় শত শত শিক্ষার্থী অংশ নেন। আয়োজকরা জানান, শরীর মন ঠিক রেখে মেধাভিত্তিক ক্যাম্পাস ও দেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দৌড় প্রতিযোগিতার আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা শিক্ষার্থীরা স্বাস্থ্য সচেতন হবে এবং একসাথে একাত্মতা, নিজেদের মধ্যে একতা বিল্ড আপ করে দেশের কল্যাণে তারা কাজ করে যাবে। গতবারও এরকম করছিলাম, এবারও করতেছি, তবে এবারের অ্যারেঞ্জমেন্টটা একটু ডিফারেন্ট। আশা করতেছি আমরা এখানে বিজয়ী হওয়াছে আমরা উপভোগ করতেছি। সবচেয়ে বড় কথা, আমাদের বিশ্ববিদ্যালয় ভাইদের মধ্যে যে একটা ভ্রাতৃত্বের মেলবন্ধন, সেটাকে সামনে রেখে আমাদের এই আয়োজনটা হয়েছে এবং ভবিষ্যতে আমরা এই ধরনের কার্যক্রম করার অঙ্গীকারবদ্ধ হচ্ছি।